ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট অলরেডি আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি এবং ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের 33 পর্যন্ত অঙ্ক এর আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। আর একটা কথা বলবো যে এই অঙ্কগুলো তবেই ভালো করে বুঝতে পারবে যদি বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে। তাই অবশ্যই তোমরা সর্বপ্রথম বেসিক কনসেপ্টটা দেখে নেবে। আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে, গিয়ে প্রবাবিলিটির যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট ক্লিক করলেই প্রথম দুটি ভিডিও আছে বেসিক কনসেপ্ট। আর এই ভিডিওটি দেখার সময় অবশ্যই ছায়া প্রকাশনী বই তোমাদের সবার কাছে আছে, তাই বইটি তোমাদের সামনে রেখে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো পেজ নাম্বার 528 34 নম্বর অঙ্ক বলছে 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 9:5 এবং 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 8:6। দুজনের মধ্যে কমপক্ষে একজন আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কত? তার মানে দেখো 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 9:5, মানে 50 থেকে 70 কত? 20। তার মানে এই যে লাস্টে বলা আছে আরও 20 বছর বাঁচার সম্ভাবনা, মানে 50 থেকে 70 মানে 20 বছর বাঁচার সম্ভাবনা কত? প্রতিকূলের সুযোগ যদি 9:5 হয় তাহলে তার সম্ভাবনা কত হবে? 5/9 + 5, সেটা আমি পরে বোঝাচ্ছি তোমাদের। এবং 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ হচ্ছে 8:6, অর্থাৎ 60 বছর যে বয়স্ক যে ব্যক্তি আছে তার আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কত হবে? 6/8 + 6 দেওয়া আছে। তো দুজনের মধ্যে কমপক্ষে একজন আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কত? তাহলে আমি প্রথমে ধরে নেব যে 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা এক্স এবং 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা ওয়াই দ্বারা সূচিত হয়। তো আমি ধরে নিয়েছি যে 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা এক্স এবং 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা ওয়াই দ্বারা সূচিত হয়। তা 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা এক্স, তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান কত হবে? প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে যা, আর ওই 50 বছর তোমাদের বইয়ে যে দেওয়া ছিল 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 9:5। একটা কথা শোনো, এটা নোট আকারে বলে দিচ্ছি যে ধরো এই একটা ঘটনা, এর প্রতিকূলের সুযোগ, ঘটনাটির প্রতিকূলের সুযোগ যদি A:B হয় তাহলে প্রবাবিলিটি অফ A ইকুয়ালস টু হচ্ছে B/A + B। এইটা এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। বেসিক কনসেপ্টে বলেছি, তবু এখানে আবার বলছি। তো তোমাদের যে প্রশ্নে তাহলে বলা ছিল কি না, 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ ছিল কত? 9:5। তার মানে এক্স ঘটনার প্রতিকূলের সুযোগ কত? 9:5। তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান কত হবে? এই যে দেখো প্রতিকূলের সুযোগ যদি A:B হয় তাহলে প্রবাবিলিটি এ সমান B/A + B, মানে উত্তর পদ বাই পদদ্বয়ের সমষ্টি, মানে A:B থাকলে B/A + B। তাহলে এখানে দেখো 9:5 আছে, তার মানে কত হবে? 5/9 + 5, মানে কত হচ্ছে? 5/14। সিমিলারলি প্রবাবিলিটি অফ ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় যে ব্যক্তি ছিল, মানে 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর বয়স পর্যন্ত বাঁচার প্রতিকূলের সুযোগ 8:6, অর্থাৎ 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর বাঁচছে, মানে 20 বছর বাঁচছে, তার প্রতিকূলের সুযোগ কত দেওয়া আছে? মানে ওয়াইয়ের প্রতিকূলের সুযোগ তোমার দেওয়া আছে 8:6। তার মানে প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত হবে? সিমিলারলি 6/8 + 6, মানে কত হচ্ছে? 6/14। এবার তোমাদের প্রশ্নে কি ছিল? তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কত? প্রশ্নে বলছে দুজনের মধ্যে, এই যে দুজন ব্যক্তি আছে 50 বছর আর 60 বছর, এই দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে একজনের 20 বছর বাঁচার সম্ভাবনা কত? অর্থাৎ প্রথম জনের 20 বছর বাঁচার ঘটনা এক্স, দ্বিতীয় জনের ওয়াই ধরেছি। তার মানে তোমাদের যে প্রশ্নটা দিচ্ছে তার সপক্ষে ঘটনাটা কি হবে না, দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার ঘটনা। তো আমি লিখে নিলাম যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার ঘটনা কি হবে বলো? এক্স ইউনিয়ন ওয়াই, কমপক্ষে কথাটা আছে, তার মানে এক্স ইউনিয়ন ওয়াই।
দেয়ারফর নির্ণয় সম্ভাবনা কত হবে? দেয়ারফর নির্ণয় সম্ভাবনা সমান হচ্ছে কি না প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই। নির্ণয় সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই। এবার প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে আমরা কি জানি? যে কোনো দুটি ঘটনা প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। এবার লক্ষ্য করে দেখো যে 50 বছর বয়স্ক ব্যক্তির 20 বছর বাঁচার ঘটনা আর 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা, এরা কি কারোর উপর ডিপেন্ড করে আছে? এরা কেউ কারো উপর ডিপেন্ড করে নেই, অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কত হয়ে যাবে? প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি ওয়াই। দেয়ারফর প্রবাবিলিটি অফ এক্স কত আছে তোমার? হচ্ছে 5/14 প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই কত আছে? 6/14 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ওয়াই মানে প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। তাহলে ইকুয়ালস টু 5 আর 6 যোগ হলে 11/14 হয়ে গেল এটা, মাইনাস প্রবাবিলিটি অফ এক্স মানে হচ্ছে 5/14 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই মানে কত? 6/14। তাহলে দেখো এখানে এই যে 14 ইন্টু 14 লসাগু হয়ে গেল, 14 ইন্টু 14। তাহলে এখানে 14 ইন্টু 11 কত হবে? 14 1 14, 14 1 14 মানে 15, মানে 14 1 14 4 আর 15 মানে 154। এই 14 দিয়ে দুটো 14কে ডিভাইড করলে 14 আর 14টা 11-এর মাল্টিপ্লাই হয়ে এটা হয়ে যাবে 154 মাইনাস 5 6 হচ্ছে 30। তাহলে এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে? 154 থেকে 30 মাইনাস করলে তোমার কত দাঁড়াচ্ছে? 154 থেকে 30 মাইনাস করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 124 বাই 14 ইন্টু 14। তো এটাকে 2 দিয়ে নিয়ে যাও, কত হচ্ছে বলো? 62 আর এটা হবে কত? 7। আবার 2 দিয়ে নিয়ে যাও, এটাও কত হয়ে যাবে? 31 আর এটাও কত হয়ে যাবে? 7। তার মানে কত হচ্ছে? লবে পড়ে আছে 31 আর হরে কত আছে? 7 আর 7। দেখো 7 আর 7 তো হচ্ছে 49। 7 আর 7 তোমার কত হচ্ছে না? 49। সো ইউর রাইট আনসার ইজ 31/49। 31/49 ইজ দ্য রাইট আনসার। তাহলে তোমাদের 34 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 31/49। তো দেখো তোমাদের যে 34 নম্বর অঙ্কটি করালাম তার রাইট আনসার ইজ অপশান এ 31/49। তাহলে 34 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 31/49। তো অঙ্কটা বুঝতেই পারলে যে করানোর সময় তোমাদের সামনে যদি বই থাকে তাহলে কি হবে? তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই ভিডিওটি দেখার সময় অবশ্যই কাছে ছায়াপ্রকাশনী অর্থাৎ এসেন্টের যে বই আছে তার 528 নম্বর পেজটা খুলে অবশ্যই বসবে। এবার হচ্ছে তোমাকে 35 নম্বর অঙ্ক 35 বলেছে এ ও বি এই দুজন পরীক্ষার্থী আছে এ আর বি, জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। মানে তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আছে তার মাধ্যমে অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা তোমার ফার্মাসিস্ট পড়ার জন্য ভর্তি হওয়ার জন্য তারা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে চাইছে। এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5, অর্থাৎ এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা তোমার দিয়েছে 0.5 এবং এ ও বি একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনা মান 0.3, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ আর বি এর একসঙ্গে। ধরো এ নির্বাচিত হওয়ার ঘটনা যদি এক্স হয় আর বি এ নির্বাচিত হওয়ার ঘটনা যদি ওয়াই হয়, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.3 হলে বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি হলে আর এবং বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি, যেরকম এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5 তেমন তোমাকে বলে দিয়েছে বি এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি। বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক সেটি তোমায় দেখতে হবে। চলো তাহলে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়, আর অবশ্যই তোমাদের সামনে বইটা খুলে রাখো, কারণ অঙ্কটা আমার পক্ষে বুঝতেই পারছো আমি তো খাতায় করাই, তো আমার পক্ষে বারবার তোমাদের অঙ্কটা দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই বইটা তোমাদের সামনে রেখে দেবে অবশ্যই। আর অনেকে বলে যে স্যার বোর্ডে পড়ান না, বোর্ডে পড়ালে সুবিধা হয়। দেখো মানে বোর্ডে পড়ানোর মতো যে সময় সাপেক্ষটার ব্যাপার সেটা আমার হাতে নেই, হ্যাঁ। তো সেই কারণে আমারও ইচ্ছা যায় তোমাদের যতটা ভালোভাবে পড়াতে পারি আর কি, কিন্তু সেটা আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যাবে, কারণ ওইটা সময় সাপেক্ষ ব্যাপার। ওটা রেকর্ডিং করে আবার তোমার এডিটিং করে করতে হয়, যেটা করি সেটাতে তো সময় অনেক কম লাগে।
তো আমার হাতে অত সময় থাকে না, তো আমি তোমাদেরকে যথেষ্ট বোঝাবার চেষ্টা করি আমার দিক থেকে, তাই মন দিয়ে আমি যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। একটু অ্যাডজাস্ট করো, কিছু করার নেই, ঠিক আছে? চলো তাহলে 35 নম্বর অঙ্কটা তোমাদের এবার বুঝিয়ে করায়। তো দেখো আমি ধরে নিচ্ছি যে এ ও বি মানে দুজন ছিল, মানে দুজন পরীক্ষার্থী ছিল, তাহলে এ ও বি এ নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়, অর্থাৎ এ নির্বাচিত হওয়ার ঘটনা এক্স এবং বি এ নির্বাচিত হওয়ার ঘটনা ওয়াই দ্বারা সূচিত হয়। প্রদত্ত তোমাদের কি কি দেওয়া আছে? প্রদত্ত প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এক্স মানে হচ্ছে কি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে তোমার 0.5। প্রবাবিলিটি অফ ওয়াই অর্থাৎ বি এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত তোমার দেওয়া আছে, তোমার সেটা দেওয়া আছে হচ্ছে পি। আর তোমাদের বলে দেওয়া আছে যে এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনা 0.3। দেখো এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার ঘটনা কত, তার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, একই সঙ্গে ঘটবে মানে এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এর সর্বাধিক সম্ভাবনা 0.3, অর্থাৎ এক্স ইন্টারসেক্স প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.3, হুইচ ইমপ্লাই দেখো এবার এ এক্স হচ্ছে কি এর নির্বাচিত হওয়ার ঘটনা আর ওয়াই হচ্ছে বি এ নির্বাচিত হওয়ার ঘটনা, তাহলে এক্স আর ওয়াই অর্থাৎ এ আর বি এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বাচনটা কি তারা পরস্পর স্বাধীন, কেউ কারোর উপর ডিপেন্ড করে নেই, তাই না? তাহলে এক্স ও ওয়াই কী হবে পরস্পর স্বাধীন হবে, তাহলে এক্স আর ওয়াই পরস্পর, কারণ এ বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তারা ইন্ডিভিজুয়ালি দিয়ে সিলেকশন পাবে, তাই না? তাহলে এ আর বি পরস্পরের উপর তো ডিপেন্ডেবল নয়, বলবে স্যার এ বি এর দেখে লিখেছে, না ওর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, মানে এ আর বি তাদের যে নির্বাচনটা কেউ কারো উপরে ডিপেন্ড করে নেই, তাহলে কি হবে এক্স ও ওয়াই কি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে অর্থাৎ স্বাধীন হবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কত হয় প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই হুইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.3। এবার তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো প্রবাবিলিটি অফ এক্স মানে কত 0.5 আর প্রবাবিলিটি অফ ওয়াই মানে কত পি হুইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.3, হুইচ ইমপ্লাই পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু দেখো 0.3 বাই 0.5, অর্থাৎ এটা সমান কত 3/5, যেটাকে ভাগ করলে আমার কত দাঁড়াবে 0.6, 5 দিয়ে 3কে ডিভাইড করলে কত হয় 0.6, দেয়ারপর আমার রেজাল্ট কি পেলাম আমরা পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.6। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে রাইট আনসার, মানে পি এর মানটা 0.6 এর থেকে ছোট বা সমান হবে, কিন্তু তোমাদের অপশনে দেওয়া আছে 4টে অপশান আছে, তোমাদের অপশান এ বলেছে পি সমান 0.9, দেখো আমার এসেছে পি লেস দ্যান ইকুয়ালস টু 0.6 আর এখানে বলছে পি সমান 0.9 হুইচ ইজ গ্রেটার দ্যান 0.6, সো ইট ইজ নট পসিবল। নাম্বার অপশান বিতে বলেছে তোমার পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.5, লক্ষ্য করে দেখো পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.6 আর এখানে বলছে পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.5, মানে পি এর মানটা 0.6 এর সমান বা ছোট, আর এটাও তো সেটা পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.5, তার মানে এটা কি হোল্ড করছে, তাহলে দিস ইজ ট্রু। অপশান সি বলেছে পি ইকুয়ালস টু 0.5, দেখো এটাও সত্য, কিন্তু এটা তো পার্টিকুলার একটা মান বেরোচ্ছে না, কিন্তু এখানে বলেছে পি এর মানটা 0.6 এর থেকে ছোট বা সমান সমস্ত মান, তাহলে এখানে পার্টিকুলার একটা, তার মানে এটা এই যে আনসারটা অতটা গ্রহণযোগ্য হবে না। আর অপশান ডি বলেছে পি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.5, এক্ষেত্রে পি এর ভ্যালুটা অনলি কী হবে 0.5 থেকে 0.6 এর মধ্যে হবে, যেটা সত্য নয়, তার মানে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা কার আছে না অপশান বি। সো আমাদের রাইট আনসার কি হবে, তোমাদের 35 নম্বর যে অঙ্কটা আছে তার রাইট আনসার হবে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে অপশান বি যে পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.5। প্রশ্নটা এমনভাবে দিয়েছে যে এখানে যে আনসার এসেছে এর মধ্যে বলেছে কোনটি সঠিক, মানে কোন উত্তরটা বেশি গ্রহণযোগ্য, তা আমার বেশি গ্রহণযোগ্য পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.6 আর পি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0.5, তার মানে এইটার বেশি গ্রহণযোগ্যতা আছে, অর্থাৎ 35 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি। এবারে খুব ইম্পর্টেন্ট অঙ্ক 36 নম্বর, বলছে ছাত্রের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5, মানে একজন শিক্ষক
একজন শিক্ষক কি করছে না, ক্লাসে আসছে, ছাত্রের সঙ্গে মিট করছে আর পরীক্ষা নেওয়ার নেবে, সেটার সম্ভাবনা কত? 1/5। যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা হলো। অর্থাৎ ছাত্রটা যদি দুদিন অনুপস্থিত থাকে, যে কোনো দুদিন অনুপস্থিত হয়, তার পক্ষে অন্ততপক্ষে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। অন্ততপক্ষে মানে আইদার মানে দুদিন উপস্থিত হয়েছে, এবার দুদিন তার পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট কখন হবে? যদি শিক্ষক পরীক্ষা নেয়। শিক্ষক পরীক্ষা না যদি নেয় তো পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। তার মানে শিক্ষক যদি পরীক্ষা নেয়, দুদিনই পরীক্ষা নিলে তার দুদিনই নষ্ট হবে, অথবা দুদিনের মধ্যে কোনো একদিন তিনি পরীক্ষা নেবেন। বোঝা গেছে? কারণ তিনি যদি পরীক্ষা নেন তবেই তো তার সুযোগ নষ্ট হবে, তাই না? তাহলে আইদার কি হতে পারে? দুটো কেস হতে পারে। এক হচ্ছে কি, প্রথম দিন পরীক্ষা নিয়েছে, দ্বিতীয় দিনও পরীক্ষা নিয়েছে। আর একটা কী হতে পারে, যে অন্ততপক্ষে মানে বোঝার ব্যাপারটা আছে এখানে, হচ্ছে দুদিন পরীক্ষা, তার সুযোগ নষ্ট কখন হবে? যদি শিক্ষক পরীক্ষা নেন। সুযোগ তখনই নষ্ট হবে যদি শিক্ষক পরীক্ষা নেন। তার মানে এটা যদি ঘুরিয়ে বলা হয় যে অন্ততপক্ষে একদিন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কত, মানে এইটা একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে শিক্ষকের ওই দুদিনের মধ্যে মানে অন্ততপক্ষে একদিন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সমান হবে। মানে পরীক্ষা যদি শিক্ষক নেন তবেই তো স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার সুযোগটা নষ্ট হবে। তাহলে আগে তোমার শিক্ষককে পরীক্ষা নিতে হবে। তার মানে নিম্ন সম্ভাবনা কি না, ওই দুদিনের মধ্যে কমপক্ষে একদিন তিনি পরীক্ষা নিয়েছেন। তাহলে দুদিন যে আছে, আমি ধরে নেব যে প্রথম দিন পরীক্ষা নেওয়ার সুযোগ, মানে এই যে শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5, তাহলে আমি ধরে নেব যে দুদিনের মধ্যে প্রথম দিন পরীক্ষা নেওয়ার ঘটনা এ এবং দ্বিতীয় দিন বা এক্স ধরবে, প্রথম দিন পরীক্ষা নেওয়ার ঘটনা এক্স এবং দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়ার ঘটনাকে বি দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে? তার মানে প্রথম দিন যদি পরীক্ষা নেওয়ার ঘটনা এ হয়, তার মানে প্রথম দিন পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা হচ্ছে এ এক্স আর কি, যেটা ধরলাম। মানে শিক্ষকের প্রথম দিন পরীক্ষা নেওয়ার যে ঘটনা, সেই ঘটনাটা কি উল্টো দিক দিয়ে ছাত্রের ক্ষেত্রে কী হবে? ছাত্রের পক্ষে প্রথম দিন পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা। আবার দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়ার ঘটনা যদি আমরা ওয়াই ধরি, তাহলে ওয়াইটা কী হবে? ছাত্রের পক্ষে দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার ঘটনা। তাহলে আমি ধরে নিলাম যে মনে করি ওই ছাত্রের প্রথম ও দ্বিতীয় অনুপস্থিত দিনে শিক্ষকের পরীক্ষা নেওয়ার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়। দেয়ারফর প্রবাবিলিটি অফ এক্স, প্রথম দিন পরীক্ষা নেওয়ার যে ঘটনা তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্স সমান কত হবে? 1/5 হবে। আবার দ্বিতীয় দিনের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ ওয়াই, সেটিও 1/5 হবে। এবার তোমায় বলেছে যে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি লিখে নিলাম যে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। এখানে একটা বোঝার ব্যাপার আছে, শিক্ষক যদি প্রথম দিন পরীক্ষা নেয় অর্থাৎ যদি এক্স ঘটে তাহলে তার প্রথম দিন পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে। শিক্ষক যদি দ্বিতীয় দিন পরীক্ষা নেয় তাহলে দ্বিতীয় দিন নষ্ট হবে। তাহলে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা সমান কি হবে? সমান, তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম যে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা সমান শিক্ষকের অন্ততপক্ষে একটি দিন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। বোঝা গেল ব্যাপারটা? মানে ছাত্রের ক্ষেত্রে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে শিক্ষকের পক্ষে অন্ততপক্ষে একটি দিন পরীক্ষা নেওয়ার সুযোগ। কারণ শিক্ষক যদি ওই দিন পরীক্ষা নেয়, ধরো সাপোজ স্টুডেন্ট মানডে আর টুইসডে কামাই করেছে, তো মানডে টুইসডে, তাহলে তার অন্ততপক্ষে একটি দিন পরীক্ষা নেওয়ার সুযোগ কখন নষ্ট হবে? যদি অন্ততপক্ষে একটি দিন শিক্ষক পরীক্ষা নেয়। তা যদি পরীক্ষা নেয় তাহলে তো তার নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তার মানে আইদার কী হতে পারে? অন্ততপক্ষে আইদার ধরো টেস্ট পরীক্ষা নেওয়ার প্রথম দিন পরীক্ষা নিয়েছে, দ্বিতীয় দিনও নিয়েছে, অথবা কী হতো প্রথম দিন নিয়েছে দ্বিতীয় দিন নেয়নি, অথবা প্রথম দিন নেয়নি দ্বিতীয় দিন নিয়েছে। এই তিনটে পসিবিলিটিস। তো এটা মানেটা কি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ, এই যে কথা আছে শিক্ষকের অন্ততপক্ষে একটি দিন পরীক্ষা নেওয়ার সম্ভাবনা, অর্থাৎ এক্স হচ্ছে প্রথম দিন পরীক্ষা নেওয়ার ঘটনা, ওয়াই হচ্ছে দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়ার ঘটনা। অন্ততপক্ষে কমপক্ষে এই কথাগুলো থাকলে কি হয়? এক্স আর ওয়াইয়ের ইউনিয়ন হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স
ইউনিয়ন ওয়াই হবে। বোঝা গেছে? মানে এই যে প্রথম দুদিনই পরীক্ষা নিয়েছে অথবা একদিন নিয়েছে একদিন নেয়নি, অর্থাৎ প্রথম দিন নিয়েছে দ্বিতীয় দিন নেয়নি, প্রথম দিন নেয়নি দ্বিতীয় দিন নিয়েছে, এইটাকে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই। এই যে অন্তত পক্ষে মানে এক্স মানে হচ্ছে প্রথম দিন পরীক্ষা নেওয়ার ঘটনা আর ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়ার ঘটনা। তাহলে অন্তত পক্ষে একটি দিন পরীক্ষা নেওয়ার ঘটনাটা কি হবে? এক্স ইউনিয়ন ওয়াই হবে, তাই না? তার মানে সম্ভাবনাটা কি হবে? প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই। তার মানে প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। এবার দেখো এক্স আর ওয়াই মানে হচ্ছে প্রথম দিন পরীক্ষা নেওয়ার সঙ্গে দ্বিতীয় দিন পরীক্ষা নেওয়ার কোনো সম্পর্ক নেই, তাই এরা কি স্বাধীন। তাহলে কি হয়ে যাবে? সূত্রটা প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। এবার প্রবাবিলিটি অফ এক্স মানে 1/5, তাই না? প্রবাবিলিটি অফ এক্স মানে আমরা প্রবাবিলিটি অফ এক্স মানে দেখো 1/5 প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই মানেও 1/5 মাইনাস প্রবাবিলিটি এক্স মানে 1/5 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই মানে হচ্ছে 1/5। তাই 1/5 1/5 মানে হচ্ছে 2/5 মাইনাস 1 গুণ করলে 1 আর 5 5 গুণ করলে 25। তার মানে 2/5 মাইনাস 1/25। এবার এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে তোমার দেখো, এই দুটো থেকে 25 লসাগু হবে, 5 দিয়ে ভাগ করলে 5 5 25 আর 5টা 2-এর সঙ্গে গুণ করলে 10 মাইনাস 1, মানে তোমার রাইট আনসার হচ্ছে 11/25। সো ইউর রাইট আনসার ইজ 11/25। সরি একটু ভুল হয়েছে, 10 - 1 11 বলে ফেলেছি, ওটা 9 হবে। 10 - 1 মাথা আমারও গেছে, 10 প্লাস করে ফেলেছি আর কি। 10 - 1 মানে হচ্ছে 9/25 ইজ দ্য রাইট আনসার। সাবট্র্যাক্ট লিখেছি, মানে 10 থেকে 1 বিয়োগ করলে 11 লিখে বলেছি, এক্সট্রিমলি সরি। আমার মতো মানে একটা শিক্ষকের করতে এটা করা উচিত নয়, তবুও মানুষ মাত্রে ভুল হয়, ভুল করে ফেলেছি। 10 - 1 মানে হচ্ছে 9/25। সো ইউর রাইট আনসার ইজ 9/25। দেখো 10 - 1 করলে কত হচ্ছে 9 আর নিচে আছে 25। সো 9/25 ইজ দ্য তোমাদের রাইট আনসার। 9/25 ইজ দ্য রাইট আনসার। একটু মিস্টেক করে ফেলেছি, 10 বিয়োগ 1 লিখছি, এক্সট্রিমলি সরি। 10 বিয়োগ 1 মানে হচ্ছে 9। তাহলে তোমাদের 36 নম্বর যে অঙ্কটি রাইট আনসার ইজ 9/25। তো দেখো তোমাদের বইয়ের যে আছে 528 নম্বর পেজে 36 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান ডি 9/25 ইজ দ্য রাইট আনসার। তাহলে 36 নম্বর অঙ্কের অপশান ডি 9/25 ইজ দ্য রাইট আনসার। চলো এবারে 37 নম্বর অঙ্ক। এবারে দেখো 37 নম্বরে বলেছে, মনে করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে a ও b দিয়ে সূচিত হয়। এ ও বি স্বাধীন হবে যখন বলছে n এর মান 96 হবে, n এর মান 98 হবে, n এর মান 99 হবে, না n এর মান 100 হবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে দেখো প্রথম n সংখ্যক মানে 1 থেকে স্টার্ট হচ্ছে, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 এই যে সংখ্যাগুলো, যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি দিয়ে সূচিত হলে এ ও বি স্বাধীন হবে। তাহলে n এর মান কি হবে? এটি এমনি নর্মাল যেটা সূত্র সেটা হচ্ছে এই যে বিভাজ্যের অঙ্ক স্বাধীন তখনই হবে যদি এনটা 2 আর 3-এর লসাগু দ্বারা বিভাজ্য হয়, মানে সিম্পল সূত্র। এই বিভাজ্য বা গুণিতকের যদি অঙ্ক থাকে, মানে ধরো তোমাকে বলে দিল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যথেচ্ছভাবে নেওয়া সংখ্যাটি 2 ও 3-এর গুণিতক, যা কথা, আর 2 ও 3 দিয়ে বিভাজ্য একই কথা। তো এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে, প্রপার্টিটা তোমরা একটু মনে রাখবে। 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি সূচিত হয়। তাহলে এ বি স্বাধীন তখনই হবে যদি, মানে যদি যে স্বাভাবিক সংখ্যা যে এনটা আছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এনের মান যদি 2 ও 3-এর লসাগু দ্বারা বিভাজ্য হয়। তো 2 এর 3-এর লসাগু কত? অবভিয়াসলি দে আর প্রাইম টু ইচ আদার, তার মানে 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তার মানে এনটা 6 দ্বারা বিভাজ্য হবে। এবার অপশানে দেখো এ বি সি ডি এর মধ্যে কোন অপশানটা 6 দ্বারা বিভাজ্য? দেখো অপশান এ, দেখো 96, এটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য, তাই না? মানে 6 দ্বারা বিভাজ্য, মানে 16 দ্য 96, তার মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। কারণ অপশান বি 98 6 দ্বারা বিভাজ্য নয়, 99ও 6 দ্বারা বিভাজ্য নয়, 100ও 6 দ্বারা বিভাজ্য নয়। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। তাহলে 17 নম্বর অঙ্কের যে প্রপার্টিটা আমি বললাম, যে এই যে বিভাজ্য বা গুণিতকের অঙ্ক
থাকবে এবং যদি স্বাধীনের কথা বলে অবশ্যই তাদের যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু দ্বারা বিভাজ্য হবে এনের মানটা। যেরকম এখানে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে এখানে অপশনে যে এনের মান অবশ্যই কী হবে 6 দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু অপশন এ এন সমান 96 6 দ্বারা বিভাজ্য, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার আসি 38 নম্বর অঙ্ক। বলছে একটি থলিতে 8টি লাল বল আর আছে তোমার 5টি সাদা বল আছে। পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হলো। প্রথমবারে 3টি সাদা বল এবং দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা কত? মানে একটা থলিতে তোমার 8টি লাল বল আছে আর 5টি সাদা বল আছে, পুনঃস্থাপন করছে না, মানে একবার বল তোলার পর আর ওই থলিতে আর বল তোমার দেওয়া হচ্ছে না, না করে প্রথমে 3বার তোলা হলো, তাহলে দ্বিতীয়বার আবার 3বার তোলা, 3টে বল তোলা হলো। তাই প্রথম 3টে বল তোলার পরে এই যে থলির যে বল সংখ্যা যেহেতু পুনঃস্থাপন হচ্ছে না, তাহলে থলিতে যে মোট বল আছে সেই সংখ্যাটা একে একে কমবে। ধরো প্রথমে থলি থেকে তোমার 3টে সাদা বল তুলে নেওয়া হলো, তো 3টে সাদা বল তুলে নেওয়া হলো, তাহলে থলিতে সাদা বল কটা থাকবে না 5টা ছিল, তাহলে হয়ে যাবে কথা 5টা থেকে 3টে কমে যাবে, অর্থাৎ 2টো সাদা বল হয়ে যাবে। সেক্ষেত্রে মোট বলের মানে থলিতে বলের সংখ্যা অবশিষ্ট বল সংখ্যা কত হবে 8 আর এখানে 2, মানে তখন 10টা হয়ে যাবে। এই হচ্ছে পুনঃস্থাপন না করার ক্ষেত্রে বলের সংখ্যাটা কী হবে কমে যাবে। আর পুনঃস্থাপন যদি করে তাহলে একবার বল তুলে নেওয়ার পর আর বলের সংখ্যা কমবে না, এই হচ্ছে ব্যাপার। চলো অঙ্কটা তোমাদের বুঝিয়ে এবার করায়। তো 38 নম্বরে কি বলছে যে একটা এরকম থলি আছে, ভালো করে বোঝো, একটা এরকম থলি আছে। এবার থলির মধ্যে বলেছে 8টি লাল বল আছে অর্থাৎ 8 রেড বল, আর বলেছে 5টি সাদা বল অর্থাৎ 5 হোয়াইট বল আছে। পুনঃস্থাপন না করে প্রতিবারে করে 3টি করে বল তোলা হচ্ছে, মানে এখান থেকে কি একটা বারে কি 3টি বল তোলা হচ্ছে। তাহলে দেখো প্রথমবার 3টে বল তোলা হয়ে গেল, তারপর প্রথমবার 3টে বল তুললে তাহলে মোট বল মানে থলিতে মোট বলের সংখ্যা কটি আছে? থলিতে মোট বলের সংখ্যা, থলিতে মোট বলের সংখ্যা, থলিতে মোট বলের সংখ্যা সমান কত 8 + 5 মানে 13টি। এটা হচ্ছে প্রথমবার তোলার ক্ষেত্রে। দ্বিতীয়বার তোলার ক্ষেত্রে কি হবে, আবার 3টে বল তুলছে, এটা কি দ্বিতীয়বার তোলার ক্ষেত্রে। দ্বিতীয়বারের ক্ষেত্রে থলিতে মোট বলের সংখ্যা কি হবে একই থাকবে না কমে যাবে। থলিতে মোট বলের সংখ্যা সেক্ষেত্রে কমে যাবে। মোট বলের সংখ্যা, থলিতে মোট বলের সংখ্যা ইকুয়ালস টু কত হবে না 8 এ 5 এ 13টা ছিল, তা থেকে প্রথমবারে 3টে, এটা তো প্রথমবার কি করেছে, প্রথমবার 3টে বল তুলে নিয়েছে, তাহলে 13 থেকে 3টে বাদ চলে যাবে, মানে কটা বল আছে 10টি বল অবশিষ্ট আছে। মানে মোট থলিতে তোমার 13টি বল ছিল, প্রথমবারে 3টে বল তুলেছে, তোলার পরে দ্বিতীয়বারে যখন তুলতে যাবে তখন থলিতে কটা বল থাকবে 10টা বল থাকবে। তাহলে এই যে প্রথম তোমাদের বলেছে প্রথমবার 3টি সাদা বল আর দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা কত, তাহলে যদি ধরি প্রথমবার 3টি সাদা বল এবং দ্বিতীয়বার 3টি লাল বল তোলার ঘটনা যতক্ষণ এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়, তাহলে আমি ধরে নিলাম যে প্রথমবার 3টি সাদা বল এবং দ্বিতীয়বার 3টি লাল বল তোলার ঘটনা যতক্ষণ এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়, এটি আমি ধরে নিলাম, ঠিক আছে। দেয়ারপর তোমাকে এবার কি বের করতে হবে যে এই যে বলেছে প্রথমবার 3টি সাদা বল এবং দ্বিতীয়বার 3টি লাল বল তোলার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, কারণ এটা সাইমালটেনিয়াসলি হয়েছে, মানে প্রথমবার 3টি সাদা বল, প্রথমবার 3টি সাদা বল আর দ্বিতীয়বার 3টি লাল বল, এটা সাইমালটেনিয়াসলি হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স বাই ওয়াই। বাট এখানে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট নয়, দে আর ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রথমে কি ঘটেছে দেখো, প্রথমবার 3টি কি সাদা বল উঠেছে, তাহলে সাদা বল মানে এক্স ঘটে গেছে, এবার এক্স ঘটে গেছে ওয়াই ঘটার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি ওয়াই বাই এক্স। প্রবাবিলিটি এক্স ইন্টারসেকশন ওয়াই সমান সূত্রটা কি হবে মাল্টিপ্লিকেশান, ইন্টারসেকশানের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি ওয়াই বাই এক্স। অর্থাৎ প্রথমবার 3টে সাদা বল উঠে গেছে, কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি, এবার প্রথমবার 3টে সাদা বল উঠে গেছে এই শর্তে দ্বিতীয়বার 3টে লাল বল তোলার তোমার সম্ভাবনা, তাহলে ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স, প্রথমবারে কি হয়েছে
প্রবাবিলিটি এক্স প্রথমবারে 3টি সাদা বল তোলা হয়েছে, তাই তো? প্রথমবারে কি করা হয়েছে, প্রবাবিলিটি এক্স মানে হচ্ছে 3টে সাদা বল। তা মোট সাদা বল কটা আছে, 5টা। 5টা থেকে 3টে কত রকমভাবে তোলা যায়, 5C3 রকম উপায়ে তোলা যায়, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মানে ইভেন্টস নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। প্রবাবিলিটি অফ এক্স মানে হচ্ছে এক্স ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, সেটা কত, 5টা থেকে 3টে বল, মানে 5টা সাদা বল থেকে 3টে বল 5C3 উপায়ে। আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, মোট কটা বল আছে, মোট বল আছে 13টা, তাহলে 13টা বল থেকে 3টে বল কত রকম উপায়ে তোলা যায়, 13C3 রকম উপায়, ইনটু এবার এক্স ঘটে গেছে ওয়াই ঘটার সম্ভাবনা, অর্থাৎ 3টে সাদা বল উঠে গেছে, এবারে তোমার ওয়াই মানে 3টে লাল বল তোলার সম্ভাবনা কত। এখানে লাল বল কটা আছে, 8টা, তা 8টা বল থেকে 8টা লাল বল থেকে 3টে লাল বল 8C3 রকম উপায়ে তোলা যায়। আর এখন প্রথমবারে 3টে বল তোলার পর এখন থলিতে মোট বল সংখ্যা কত, 10টি, তাই না? মানে এক্স ঘটে গেছে, এক্স ঘটে যাওয়ার পর থলিতে মোট বলের সংখ্যা কটি, 10টি, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হবে 10C3। এই ক্যালকুলেশনটার মান যা হবে, এই যে 10C3 মানে এই ক্যালকুলেশনের মান যা হবে সেটি হলো তোমাদের আনসার। তো দেখো 5C3 মানে কি আমরা জানি, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়ালের নিয়ম, ইন্টু 8C3 মানে কত, 8C3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 হোল ডিভাইডেড বাই 13C3 মানে ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 13 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 10C3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু তোমার ফ্যাক্টোরিয়াল 3। এবার এইটাকে তোমায় ক্যালকুলেট করতে হবে। লক্ষ্য করে দেখো এই ফ্যাক্টোরিয়াল 3 কেটে যাচ্ছে, এখানেও ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, তাহলে দেখো লবে কি পড়ে আছে, ফ্যাক্টোরিয়াল 5/2, ফ্যাক্টোরিয়াল 5/2 মানে হচ্ছে 5/3 ইন্টু 2/2, ফ্যাক্টোরিয়াল 8/5 মানে হচ্ছে 8, 7, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 হোল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 10 মানে 13টাকে 10 পর্যন্ত লেখো, তাহলে 13, 12, 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে 10টাকে এক্সট্রিমলি সরি 10টাকে ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত লেখো, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 7। এবার দেখো এই 2 কেটে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 5 কেটে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 10 কেটে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 7 কেটে যাচ্ছে, তাহলে আমার লবে কি আসছে একটু গুছিয়ে যদি লিখি, একটু সাবধানে ক্যালকুলেশনটা করবে, একবার লেখো। লবে তোমার পড়ে আছে এখানে 5, এখানে 3, এখানে 8, এখানে 7 আর 6, 7 ইন্টু 6, এই ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেছে। আর হরে পড়ে আছে কত দেখো, 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, এটিকে সিম্পলিফাই করলে যা হবে আর কি। তো দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো এই যে ফ্যাক্টোরিয়াল 5 ছিল তোমার, এই যে ফ্যাক্টোরিয়াল 5 সেটা 5 ইন্টু 3 ইন্টু 2 করেছি, এখানে একটা 4 মিসিং হয়ে গেছে, তাহলে 5 ইন্টু 4 হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 মানে পরপর সংখ্যাগুলো, তাহলে এখানে তোমার এখানে হবে 5 ইন্টু এখানে একটা 4 আসবে, 4টা মিসিং হয়ে গিয়েছিল, তোমরা একটু ঠিক করে নেবে, আজকে ক্যালকুলেশন খুব মারাত্মক ভুল করছি। এই যে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 5টাকে ভাঙছি, 5, 3, 2 করেছিলাম, অ্যাকচুয়ালি হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। তো তাহলে লবে পড়ে থাকবে 5 ইন্টু 4 ইন্টু 3, দেখো 5, 4, 3 আর 8, 7, 6। এবার এটাকে সিম্পলিফাই করো, 5, 2 যা 10, ঠিক আছে, 8, 8 কেটে যাচ্ছে, 3, 3 যা 9, 2, 2 যা 4, এবারে দেখো এই যে 6, 2 যা 12 আর এইখানে 2 আছে, 2 কেটে গেল, তাহলে তোমার পড়ে আছে দেখো লবে পড়ে আছে তোমার হচ্ছে 7 বাই হরে পড়ে আছে কত, এখানে 13 ইন্টু 11 ইন্টু 3, 13 ইন্টু 11 ইন্টু 3, এটা মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে তোমার 7 বাই
3 13 দ্য 39 ইন্টু 11 মানে 39 অ্যাড করলে হচ্ছে 9 9 3 2 4 মানে 429 মানে 13 11 আর 3 মাল্টিপ্লাই করলে 3 13 দ্য 39 ইন্টু 11 হচ্ছে 429। সো 7/429 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এখানে একটু মিস্টেক হয়েছিল, ঠিক করে নিও। যেটা বলছি যেখানে মিস্টেকটা যেটা হয়েছে, তো অঙ্কটা ঠিকই আছে। এখানে যে ফ্যাক্টরিয়াল 5টা আমি ভুল করে 5 ইন্টু 4 ইন্টু 3 হবে, আমি 5 3 2 করেছিলাম। তাহলে তোমরা ঠিক করে নেবে যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তারপর বাদ বাকি ঠিক আছে। সেই কারণে এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 দেখো লবে পড়ে আছে 5 4 3 আর 876 আর হরে হচ্ছে 13 12 11 10 9 8 10 9 8। এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে তোমার রাইট আনসার হচ্ছে 7/429, অর্থাৎ 7/429 ইজ দ্য রাইট আনসার। তো দেখো তোমাদের 38 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার, 38 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান ডি 7/429। অপশান ডি 38 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 7/429। এবারে আসি তোমার 39 নম্বর 39। এটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একটি থলিতে 5টি সাদা বল, 7টি লাল বল এবং 3টি কালো বল আছে। পুনরায় প্রতিস্থাপন না করে থলি থেকে একটি করে 3টি বল তোলা হলো। একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা কত? এটিও একই রকম অঙ্ক। মানে দেখো পুনঃস্থাপন না করে থলি থেকে একটি করে বল তোলা হলো, তার মানে একটি করে বল তুললে থলির বলের সংখ্যা একে একে কমবে, যেহেতু পুনঃস্থাপন হচ্ছে না। চলো অঙ্কটি কিভাবে হবে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তো দেখো তোমাদের যে থলিটা দেওয়া আছে 39 নম্বর অঙ্ক, একটা থলি দেওয়া আছে, তো থলির মধ্যে বলেছে 5টি সাদা বল মানে 5 হোয়াইট বল, 7টি লাল বল 7 রেড বল, আর তোমার দেওয়া আছে 3টি ব্ল্যাক বল। তাহলে এখান থেকে পুনঃস্থাপন না করে প্রথমে একটি বল তুলবে, তারপরে দ্বিতীয় বল তুলবে, তারপর তৃতীয় বল তুলবে। 3টি মোট একটি করে মোট 3টি বল তোলা হচ্ছে, কি পুনঃস্থাপন না করে। তাহলে বলছে ওই যে 3টি বল তোলা হচ্ছে একটিও লাল বল হবে না, ঠিক আছে? তার মানে 3টে বল যে তোলা হচ্ছে 3টেই কি লাল বল ছাড়া অন্য বল। তাহলে প্রথমে তোমায় বের করতে হবে থলিতে মোট বলের সংখ্যা কটি। থলিতে মোট বলের সংখ্যা, থলিতে মোট বলের সংখ্যা, থলিতে মোট বলের সংখ্যা সমান কটি? দেখো 5 7 3 মানে 5 + 7 + 3, তো 7 3 10 5 15, তাহলে থলিতে মোট বলের সংখ্যা 15। এবার আমি ধরে নেব, এবার তোমাকে লাল বল তো 3টে বলই তো লাল হবে না, তাহলে লাল বল তো কাউন্টেই আসবে না। তাহলে লাল বল ছাড়া অন্য বলের সংখ্যা কত? লাল বল ছাড়া অন্য রঙের বলের সংখ্যা কটি? তাহলে সেটি বের করতে হবে, মানে অন্য রঙের বল কটি আছে। তাহলে আমি বের করব লাল বল ছাড়া অন্য রঙের বলের সংখ্যা, লাল বল ছাড়া অন্য রঙের বলের সংখ্যা। লাল বল ছাড়া অন্য রঙের বল কি আছে? তা লাল বল 7টা আছে, তাহলে অন্য রঙের বল কারা? না 5টা সাদা বল 5 হোয়াইট বল প্লাস 3টে ব্ল্যাক বল, তাহলে 5 আর 3 কত? 8টি, ঠিক আছে। এবার হচ্ছে প্রথম তোমাকে বলেছে যে একটিও লাল বল হবে না, তার মানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় বল লাল না হওয়ার সম্ভাবনা তোমায় বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় তোলা বল লাল না হওয়ার ঘটনা যথাক্রমে A1 A2 ও A3 দ্বারা সূচিত হয়। দেয়ারফোর তোমাদের যে প্রশ্নটি দিয়েছে যে একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা, একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা, একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা সমান কি হবে? প্রবাবিলিটি অফ সাইমালটেনিয়াসলি ঘটবে, অর্থাৎ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। অর্থাৎ আমি কি ধরেছি প্রথম দ্বিতীয় তৃতীয় বল লাল না হওয়ার ঘটনা, তার মানে প্রথম বলও লাল নয় অর্থাৎ A1, দ্বিতীয় বলও লাল নয় অর্থাৎ A2, তৃতীয় বলও লাল নয় অর্থাৎ A3। তাহলে এটা সমান কি হবে? প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি অফ A2 কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A1 মানে A1 ঘটে গেছে A2 ঘটবে ইন্টু প্রবাবিলিটি অফ A3
উইথ দ্য কন্ডিশন দ্যাট A1 অ্যান্ড A2 ঘটে গেছে, A1 অ্যান্ড A2 ঘটে গেছে। এটা হচ্ছে তোমার যে মাল্টিপ্লিকেশান রুল অফ মানে কন্ডিশনের প্রবাবিলিটি আছে সেই প্রপার্টিটা এখানে ইউজ হয়েছে। তো দেখো প্রবাবিলিটি অফ A1 মানে হচ্ছে লাল বল, কি বলা হয়েছে A1 মানে হচ্ছে প্রথম বল, এই যে প্রথম বল A1টা কি প্রথম বল লাল না হওয়ার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ A1 মানে হচ্ছে প্রথম যে তোলা বলটা সেটা লাল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে লাল বল ছাড়া অন্য কালারের বল উঠবে, তার মানে কত 8। A1 কি A1 হচ্ছে লাল বল ছাড়া, লাল বল নেই মানে যে প্রথম যে বলটা সেটা লাল বল হবে না, তা সেটা তাহলে A1 এর মানে A1 মানে হচ্ছে A1 এর ফেভারেবল পয়েন্ট, মানে A1 যে ঘটনাটি আছে তার ফেভারেবল পয়েন্ট কটা হবে, মানে A1 ঘটনার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে 8টি হবে, কারণ 8টি হচ্ছে কি লাল বল ছাড়া অন্য বল আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ বল, মানে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে টোটাল নাম্বার অফ বল কত না 15, বোঝা গেল। ইনটু এবারে দেখো A2 A1 ঘটে গেছে, তার মানে এখন A2 মানে হচ্ছে দ্বিতীয় বলটাও লাল হবে না, তার মানে সে A2-র অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা, তাই তো A2 ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে এখন লাল বল ছাড়া অন্য বলের সংখ্যা কি হচ্ছে A1 যখন ঘটছে তাহলে একটা বল অন্য বল উঠে গেছে, তাহলে 8টা বল থেকে একটা বল চলে গেছে, তাহলে A2 যখন ঘটছে এখন বলের সংখ্যা কত হয়ে যাবে 7টা, তাহলে A2-র অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত 7 ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। 15টা বল ছিল A1 মানে প্রথম বল তোলা হয়ে গেছে, তাহলে প্রথমে একটা বল তোলা হয়ে গেছে, তাহলে 15টা বল থেকে একটা বল চলে গেলে কটা বল থাকে 14টা। ইনটু এবার A3 দেখো A3 মানে হচ্ছে তৃতীয় বলটি লাল হবে না, তাহলে লাল বল ছাড়া অন্য বলের সংখ্যা এখন কত, এবার A2ও ঘটে গেছে মানে আবার একটা বল তোলা হয়ে গেছে, তাহলে 8টা বল থেকে মোট কটা বল উঠে গেল, একটা A1-এর জন্য একটা A2-র জন্য একটা, দুটো চলে গেছে, তাহলে এখন মোট কটা বল আছে, এখন বল পড়ে আছে তোমার 6টা। তাহলে A3-র অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6 ডিভাইডেড বাই থলিতে এখন বল কটা আছে A1 ঘটে যাওয়ার গেছে, এবার A2ও ঘটে গেছে, অর্থাৎ আবার একটা বল তোলা হয়ে গেছে, তাহলে মোট কটা বল তোলা হলো, দুটো বল উঠে গেছে, একটা দুটো, তাহলে 15টা থেকে দুটো বল চলে গেলে এখন কটা বল পড়ে থাকে 15 বিয়োগ 2 সমান কত 13টা বল পড়ে আছে, তাই না। তাহলে 15টা থেকে দুটো বল চলে গেলে এখন কটা বল পড়ে আছে 13টা বল পড়ে আছে। তাহলে A3-র ক্ষেত্রে A3-র অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি 8টা থেকে দুটো বল চলে গেছে, তাহলে এখন 6টা পড়ে আছে, আর নমুনা দেশে নমুনা থলিতে এখন দুটো বল তোলা হয়ে গেছে, 15টা থেকে দুটো বাদ দিলে কটা বল আছে 13টা। সো রাইট আনসার ইজ 7 2s are 14, এটাকে সিম্পলিফাই করা হচ্ছে আর কি তোমার 7 2s are 14, 2 3s are 6 আর 3 5s are 15, তার মানে তোমার রাইট আনসার ইজ 8, লবে পড়ে আছে 8 আর হরে আছে 5 আর 13 মাল্টিপ্লাই করলে 65, সো 8/65 ইজ ইয়োর রাইট আনসার, 8/65 ইজ ইয়োর রাইট আনসার। সো তোমাদের 39 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 8/65। তো দেখা যাক কোন অপশানে আছে। তো দেখো তোমাদের যে 39 নম্বর অঙ্কটি আছে তার অপশান ডি 8/65 ইজ দ্য রাইট আনসার, তাহলে 39 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 8/65। আর তোমাদের একটা কথা বারবার বলছি যে অঙ্কগুলো বুঝতে সুবিধা তখনই হবে যদি তোমরা বইটা কাছে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই বইটা তোমাদের কাছে রাখো। এবার এই ভিডিওর লাস্ট অঙ্ক 40 নম্বর অঙ্ক, যদি বলছে যদি A ও B দুটি ঘটনা এবং প্রবাবিলিটি B নট ইকুয়ালস টু 1 হয় তবে প্রবাবিলিটি A/B কমপ্লিমেন্ট সমান কি হবে। চলো এটি ক্যালকুলেট করে তোমাদের দেখায় যে প্রবাবিলিটি অফ A/B কমপ্লিমেন্ট অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি B কমপ্লিমেন্ট ঘটে গেছে এই শর্তে এই ঘটার সম্ভাবনা কত হবে সেটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো তোমাদের 40 নম্বর যে অঙ্কটি বলেছে যে তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ A/B কমপ্লিমেন্ট, A/B কমপ্লিমেন্ট। তো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি যে আমরা জানি যে প্রবাবিলিটি A/B কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ B কমপ্লিমেন্ট। এবার দেখো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট মানে কি, প্রবাবিলিটি অফ A মাইনাস, এগুলো সব বেসিক কনসেপ্টে আমি বুঝিয়েছিলাম, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B,
আর প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। সো আওয়ার রাইট অ্যান্সার ইজ প্রবাবিলিটি এ বাই বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। সো তোমাদের 40 নম্বর যে অঙ্কটি আছে, তো তার রাইট অ্যান্সার ইজ প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইজ অপশান এ প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 34 থেকে 34 থেকে 40 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে বোঝাবো। তো বারবার আমি একটা কথাই বলবো যে বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝে তারপর আমার করানো অঙ্কগুলো দেখো, এবং আমি যখন ছায়া প্রকাশনীর বই থেকে অঙ্ক করাবো অবশ্যই পাশে বইটা রাখবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। ছায়া প্রকাশনী বেশ কিছু অঙ্ক করানোর পর আমি আবার 7টা থেকে করাবো। 7টার সম্ভবত 1 থেকে 18টি অঙ্ক করিয়েছি। তো এরপরে ছায়া প্রকাশনী বইয়ের কিছুটা অঙ্ক করানোর পর আবার আমি 7টার অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। চিন্তা করবে না, একটু ধৈর্য ধরো, রেগুলার বেসিসে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু এই অঙ্কগুলো বোঝানোর জন্য সময় একটু বেশি লেগে যাচ্ছে, মানে একটা ভিডিওতে কম অঙ্ক হচ্ছে। তো তোমাদের তো বোঝাতে হবে না, অঙ্কটা করা তো বড় কথা না, এই অঙ্কটা পরীক্ষায় আসবে কেউ বলে দিচ্ছে না। আর প্রবাবিলিটি তোমাদের ডব্লিউবি যেই মেন অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এগুলোকে এর যে বেসিক কনসেপ্ট বুঝে অঙ্কগুলোকে প্রত্যেকটা ভালোভাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তাই একটু সময় নিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তো চলো এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।